আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব ১৬ থেকে ২৪ সমূহ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আমরা যদি প্রথমে লক্ষ্য করি এখানে বলা হয়েছে মৌসুমী জলবায়ু বলতে কি বোঝায়? মৌসুমী হচ্ছে একটি আরবি শব্দ যেটা অর্থ হচ্ছে ঋতু। তো ঋতু পরিবর্তনের সাথে, সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে আমরা মৌসুমী জলবায়ু বলি বা বলা হয়। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের প্রভাবে শীত ও গ্রীষ্ম ঋতুতে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয়। তারপর হচ্ছে এর ফলে মৌসুমী বায়ুর উৎপত্তি ঘটে। মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশ সহ কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী দেশগুলোতে অধিক বৃষ্টিপাত এবং তীব্র উষ্ণতার প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ ঋতুর সাথে সম্পর্কিত হচ্ছে এই মৌসুমী জলবায়ু। আর হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের প্রভাবে উত্তরায়ণ দক্ষিণায়নকে এটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তো এটার প্রভাবে হচ্ছে শীত ও গ্রীষ্ম ঋতুতে স্থল ও জলভাগে তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হয়, যার কারণে কি এক একটা ঋতুরও সৃষ্টি হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে মৌসুমী জলবায়ু। বাংলাদেশের নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত কেন? এটার কারণ হচ্ছে ভূমির স্বাভাবিক ঢাল দক্ষিণ দিকে হওয়ার কারণে নদীগুলোর পানি কি হয় বঙ্গোপসাগর বা হচ্ছে দক্ষিণে প্রবাহিত হয়। অর্থাৎ বাংলাদেশের ভূমির উপর হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু। বাংলাদেশের অধিকাংশ প্রধান নদীগুলির উৎস হচ্ছে হিমালয়, তিব্বত, আসামের লুসাই পাহাড়ে উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে নদীগুলো ঢাল অনুসরণ করে সমতলের দিকে নেমে আসে এবং বিভিন্ন শাখা নদীর সাথে যুক্ত হয়। শেষ পর্যন্ত নদীগুলো দেশের দক্ষিণ সীমানায় অবস্থিত বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়, কারণ ভূমির উচ্চতা দক্ষিণে ক্রমশ ঢালু। পরবর্তীতে বলা হচ্ছে আমাদের জীবন জীবিকার সাথে জলবায়ু কিভাবে সম্পর্কিত? আমাদের জীবন জীবিকার সাথে জলবায়ু কিভাবে সম্পর্কিত? তো এটা সম্পর্কিত হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে, সাথে জলবায়ুর সাথে মানুষের জীবন জীবিকা গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবনধারা ও জীবিকায় বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয়। মৌসুমী জলবায়ুর কারণে এই দেশের বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ু কিছুটা তারতম্য হয়, আর এই তারতম্য হওয়ার কারণে দেখবেন ফসল চাষের ক্ষেত্রেও বৈচিত্র্যতা দেখা দেয়। মৌসুমী জলবায়ুর কারণে এই দেশে বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে নানা প্রকার ফসল ফলমূল, আরও যদি আমি সহজ ভাষায় বলি, এখানে উল্লেখ করা হয়নি যে আপনার কি মৎস্য চাষ বা হচ্ছে প্রচুর পরিমাণে এখান থেকে কি হয় মাছ আহরণ করা সম্ভব হয়। এছাড়াও জলবায়ুর পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। তো দেখবেন হচ্ছে আপনার শীতকালে খরা দেখা দেয় বা বর্ষাকালে হচ্ছে বন্যা দেখা দেয় ইত্যাদি নানা রকমের প্রাকৃতিক দুর্যোগও দেখা দেয়। একইভাবে শীতকালে অনুকূল আবহাওয়ার কারণে শস্য চাষ করা সম্ভব হয়। সুতরাং বলা যায় জলবায়ু বাংলাদেশের জীবন জীবিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বা বৈচিত্র্যতাও নিয়ে আসে। সিসমিক রিস্ক জোন বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে ভূমিকম্পের ভূমিকম্প প্রবণ এলাকা বোঝাতে হচ্ছে এটা মূলত বলা হয়, যেটাকে সিসমিক জোন বলা হয়। কোনো নির্দিষ্ট অঞ্চলে সম্ভাব্য ভূমিকম্পের তীব্রতা ও ঝুঁকির মাত্রা বিশ্লেষণ করে যে এলাকা নির্ধারণ করা হয় তাকে সিসমিক রিস্ক জোন বা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল বলা হয়। এই ধরনের অঞ্চলগুলোকে সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা অনুযায়ী প্রলয়ঙ্কারী, মহাপ্রলয়ঙ্কারী, তারপর হচ্ছে বিপজ্জনক অথবা লঘু শ্রেণীতে বিভক্ত করা হয়। বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকির ভিত্তিতে 3টি সিসমিক রিস্ক জোনে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে প্রলয়ঙ্কারী, বিপজ্জনক এবং হচ্ছে লঘু অঞ্চল। তারপর হচ্ছে আশ্বিনা জ্বরকে, এটার নাম থেকে আমরা বুঝতে পারি আশ্বিন মাসে সংঘটিত হওয়া জ্বরকেই আশ্বিনা জ্বর বলা হয়। অক্টোবর ও নভেম্বর মাসে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে রূপান্তরিত হতে থাকে। এই সময় বায়ুমণ্ডলের চাপের তারতম্য ও তাপমাত্রা পরিবর্তনের ফলে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয় বলে কোনো কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এই জ্বরকে আশিনা জ্বর বলে। তার মানে কি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো জ্বর না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সৃষ্টি হয় একটি জ্বর। এটা হচ্ছে এবং ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর প্রভাবে বা বায়ুর কারণে হচ্ছে এটা সংঘটিত হয়। বরেন্দ্র ভূমি সম্পর্কে যা জানো তা লেখো। তো বরেন্দ্র ভূমি হচ্ছে রাজশাহী, বৃহত্তর রাজশাহী অঞ্চল অবস্থিত হচ্ছে একটি বনভূমি, যেটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বর ভূমিরূপের অন্তর্গত। এটি বাংলাদেশের একটি বিশেষ ভূমিরূপ, ঠিক আছে। তো যেটা হচ্ছে 25,000 বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে বরেন্দ্র ভূমি গঠিত। এর আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই আয়তনটা অবশ্যই মনে রাখবেন, 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি চেয়ে বরেন্দ্র ভূমির উচ্চতা 6 থেকে 12 মিটার বেশি। স্থানে মাটির রং হচ্ছে ধূসর ও লাল বর্ণের।
পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের সীমানা ব্যাখ্যা করো। তো আমরা জানি বাংলাদেশের দুইটি দেশের সাথে হচ্ছে স্থল সীমানা রয়েছে, একটি হচ্ছে ভারত এবং একটি হচ্ছে মিয়ানমার। বাংলাদেশের মোটামুটি আপনার যদি বলি পশ্চিম, তারপর হচ্ছে আপনার উত্তর, তারপর হচ্ছে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে ভারত অবস্থিত, এবং হচ্ছে দক্ষিণ পূর্বের ওই কিছুটা অংশ হচ্ছে মিয়ানমারের সাথে সম্পর্কিত। তারপরে আমি যদি বলি পুরোপুরি দক্ষিণ দিক হচ্ছে বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে মেঘালয় ও আসাম, তারপর হচ্ছে পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা হচ্ছে 56,000 বর্গ মাইলের একটি দেশ। এটাতে যদি একটু ভুল দেওয়া আছে। এই অবস্থানের কারণে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বদ্বীপ অঞ্চল, এই অবস্থানের কারণে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বদ্বীপ অঞ্চল, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বিশেষভাবে গুরুত্ব বহন করে। আরও যদি বলি যে যদি অন্য কিছু বলতে চাই যে হচ্ছে এখান থেকে আপনার কি মাঝ বরাবর হচ্ছে কর্কটক্রান্তি রেখা গেছে, এই সেই এগুলো দিবেন যদি বেশি দিতে মন চায়। তো এখানে মূলত হচ্ছে স্থল সীমানা যেটা আছে এটা আপনারা ব্যাখ্যা করে দিবেন। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল কেন? তো আমরা জানি হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত, এই কারণে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই কারণে হচ্ছে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশ ভূ আলোড়ন শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়। এছাড়া দেশের ভূ অভ্যন্তরীণ গঠন, ফল্ট লাইন ও নরম পলল মাটি কম্পনের তীব্রতা বাড়ায়। অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা ও দুর্বল নির্মাণ ব্যবস্থার মতো মনুষ্য সৃষ্ট কর্মকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি করে। ঠিক আছে, তারপরে কি প্রধান কারণ হচ্ছে, যদি বলে প্রধান কারণ কি, এটা হচ্ছে প্রধান কারণ হচ্ছে ভূমিরূপ এবং হচ্ছে ভূ অভ্যন্তরীণ কাঠামোগত যে গঠন আছে এটা হচ্ছে মূল কারণ। বাকি এগুলো হচ্ছে তুলনামূলক কম দুর্বল কারণসমূহ। পরবর্তীতে বলা হচ্ছে কালবৈশাখী জ্বর কখন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্রীষ্মকালে বাংলাদেশের যে আকস্মিক ও প্রবল ঝড় বৃষ্টি দেখা যায় তাকে বলা হচ্ছে কালবৈশাখী জ্বর। এই জ্বর মূলত কখন হয়? বৈশাখ মাসে সৃষ্টি হয়। পরবর্তীতে বলা হচ্ছে গ্রীষ্মকালে সূর্যের উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখা নিকটবর্তী হয়, একটি বায়ুচাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক শীতল বায়ু প্রবাহিত হয়, এর ফলে এক ধরনের ঝড় সৃষ্টি হয় এবং এই ঝড়কেই বলা হচ্ছে কালবৈশাখী ঝড়। এই ঝড়কে বলা হচ্ছে কি কালবৈশাখী ঝড়। তার মানে কি বাংলাদেশের উপর দিয়ে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে, একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক শীতল বায়ু, তার মানে কি এই দুই বায়ুর সংঘর্ষের ফলেই এই ঝড়ের সৃষ্টি হয় এবং এটাকে আমরা নামকরণ করেছি মৌসুমী ঝড়, এখানে নামকরণ করা হয়েছে কালবৈশাখী ঝড় নামে। তো এই ছিল হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।